দর্শক, আমি ডক্টর ফারজানা ডালিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হ্যালো ডাক্তার অনুষ্ঠানটিতে। দর্শক, এই সাম্প্রতিক সময়ে চিকিৎসা বিজ্ঞানের একটি প্রসঙ্গ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল, তা হলো আমাদের বাংলাদেশের বৃক্ষ মানব বা ট্রি ম্যান। এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই বৃক্ষ মানবটি হাতের এবং পায়ের আঙুলগুলো গাছের ডালপালার আকার ধারণ করেছিল, অথচ আমাদের দেশে একদল চিকিৎসকের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস চেষ্টায় সেই বৃক্ষ মানবের আজ একেবারেই সুস্থ এবং এই দুরারোগ্য ব্যাধিটি সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে। কেমন আছে এই বৃক্ষ মানব? দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি বৃক্ষ মানব এবং সফল চিকিৎসা। আর এ ব্যাপারে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিখ্যাত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সবার সাথে, সমগ্র বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সমূহের প্রধান সমন্বয়কারী, আপনাদের সবার পরিচিত, আমাদের সবার ভালোবাসার মানুষ ডাক্তার সামন্তলাল সেন। উপস্থিত আছেন সেই যে অক্লান্ত পরিশ্রম করেছেন যে চিকিৎসকরা, তাদের মধ্যে যিনি একেবারে প্রধান হিসাবে ছিলেন তিনি আর কেউ নন, তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রকল্প পরিচালক এবং সেই সাথে প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আবুল কালাম। দর্শক, আর সেই সাথে রয়েছেন আমাদের সবার পরিচিত এবং ওয়ার্ল্ড ফেমাস, যে কিনা আমাদেরকে পৃথিবীর কাছে পরিচিত করে তুলেছে আবারও, সেই আবুল বাজানদার, সেই বৃক্ষ মানব। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে যদিও সাজানো হয়েছে, তারপর আমরা আশা করছি আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য ঝটপট ডায়াল ঘুরে আমাদের ফোন করুন। আমাদের ফোন নাম্বার 839103 থেকে 839105 পর্যন্ত। আপনাদের ফোনে অপেক্ষা রইলাম, সেই ফাঁকে চলুন আলাপচারিতা থেকে জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আসলে একটু অন্যরকম ভাবে অনুষ্ঠানটি করেছি, খুব এক্সাইটেড আমি, যেহেতু ভীষণ বড় রকমের একটি সফল একটি চিকিৎসা সম্পন্ন হয়েছে আমাদের দেশে, সেই কারণে অনেক প্রশ্ন রয়েছে মনে। তো প্রথমে একটু রোগটি সম্পর্কে একটু জানতে চাই, একটু স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল এই বৃক্ষ মানব আবুল বাজানদার, একটু বলবেন কি এই রোগটির নাম কি, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল? ধন্যবাদ ডালিয়া। এই রোগটা আমাদের কাছে পরিচিত করার জন্য সবচেয়ে যার বেশি আমি বলবো যে কৃতিত্ব, সেটা হলো আমাদের সমন্বয়কারী ডক্টর সামন্তলাল সেন। উনি এই রোগীটাকে নিয়ে আসছেন আপনার খুলনা থেকে, এবং এইটা সারা পৃথিবীতে এই রোগটা ট্রি ম্যান সিনড্রোম ডিজিজ হিসেবে পরিচিত, যেটাকে প্যাথোলজিক্যালি আমরা বলি যে এপিডার্মাল ডিসপ্লাসিয়া বেরুকা পারভিস। এটা স্কিনের একটা রোগ, যেটা জেনেটিক্যালি জন্মগত টেন্ডেন্সি যাদের আছে তাদেরই হবে, এবং এটা অ্যাগ্রেসিভনেসও, এটার অ্যাগ্রেসিভনেস এবং এটার ইয়েটা ডিপেন্ড করে, সিরিয়াসনেস ও সিভিয়ারিটিটা ডিপেন্ড করে হচ্ছে যে যাদের জেনেটিক ডিফেক্ট যত বেশি হবে তার উপরে। তো সেই জন্য এই রোগটাকে আমরা আমাদের দেশে এটা বাংলায় এখন বৃক্ষ মানব হিসেবে পরিচিত, এবং সারা পৃথিবীতে এটা ট্রি ম্যান সিনড্রোম হিসেবে পরিচিত। এবং এই সারা পৃথিবীতে এই পর্যন্ত আমাদের যে আবুল বাজানদার, উনি 3 নম্বর রোগ। এর আগে আপনার মালয়েশিয়া একটা রোগী ছিল, মালয়েশিয়া না, আর একটা রোগী ছিল রোমানিয়াতে। আচ্ছা, হ্যাঁ, তো সে হচ্ছে তৃতীয় আমাদের দেশের একেবারে পৃথিবী বিখ্যাত। এবার একটু স্যার আপনার কাছে আসতে চাই, কিভাবে খুঁজে পেলেন আপনি এই বৃক্ষ মানবকে? ধন্যবাদ ডালিয়া, ধন্যবাদ জিটিভিকে। আজকে আমি সত্যি অত্যন্ত গর্বিত এবং খুবই খুশি যে ছেলেটি গ্রামে একবারে অস্ত পার আগে ছিল, সেই ছেলেটিকে আমরা আজকে গত আমাদের সমস্ত ডাক্তারদের প্রচেষ্টায় 1 বছরের বেশি চিকিৎসা দিয়ে আজকে আমরা তাকে টেলিভিশনের সামনে নিয়ে আসতে পেরেছি। আমি যদি দেখাই আবুল বাজানদারের প্রথম ছবিটা, ওকে দেখলে আর এই আবুল বাজানদার, তাকে মানে কতটুকু ডিফারেন্ট দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন। আবুল বাজানদারের বাড়ি হলো খুলনার পাইকগাছাতে। ওখানে একজন সুনীল বসু নামে সাংবাদিক ওকে প্রথম আবিষ্কার করেন। করার পরে ও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে, কিন্তু করার পরে তাকে খুলনাতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, গাজী মেডিকেল কলেজ, সেইখানে তাকে ভর্তি করা হয়। এবং ওইখানকারই একজন ডাক্তার, ডক্টর বর্ণ নাম, ও আমার সঙ্গে সার্জারিকে যোগাযোগ করে যে স্যার এরকম একজন পেশেন্ট আসছে, আমরা ঢাকায় পাঠাতে চাই। তাই বলছি পাঠিয়ে দাও। ওই স্যার হুজুরের একটা টাকা পয়সাও কিছুই নাই। আমি ঠিক আছে, কোন রকম চাঁদা তুলে ওকে ঢাকায় পাঠাও। সে ঢাকায় আসে, এবং যেটা আসে গত বছর ও এখানে ভর্তি হয় 30 তারিখে, গত বছর জানুয়ারি মাসের 30 তারিখে। এবং প্রথম যেদিন আসে আবুল বাজানদার, তার মা এবং সে, একদিনকার চেহারা, রাতকেল আবুল বাজানদার,
এই কিন্তু সে প্রথমে আসলো, আসার পরে আমি প্রফেসর কালাম সাহেবের সাথে কথা বললাম, তো বললো যে দাদা আপনি রুগীটা ভর্তি করেন আমার আন্ডারে, আমরা এটা চিকিৎসা করি। তারপরে আমরা মেডিকেল বোর্ড কোড করে তার চিকিৎসার প্রক্রিয়া শুরু করি। এবং আমি আজকে গর্বিত, আমি একজন বাংলাদেশের চিকিৎসক হিসাবে গর্বিত যে আজকে আবুল বাজানদার এখানে বসে আছে এবং আমাদের সাথে কথা বলছে তার হাত দিয়ে, এটা সত্যি গর্ব করার বিষয়। আমি আপনার সাথে শুরু হলে কিন্তু আমরা সবাই গর্বিত, সমগ্র বাংলাদেশের সবাই গর্বিত যে সকল চিকিৎসা সম্ভব হয়েছে আমাদের দেশে। আমরা দেখি ছবি দেখে নেবো স্যার, একটু দেখি আবুল বাজানদারের আগের ছবিগুলো আমরা দেখছি যে কি অবস্থায় সে ভুগছিল। আচ্ছা, এই ছবিগুলো প্রথম দিনের ছবিগুলো তখনকার দিনের ছবি। আচ্ছা, এবং আচ্ছা এখন হচ্ছে তার এই সম্পূর্ণ সুন্দরভাবে পরিবর্তন, জি সবকিছু, তার মুখের হাসি, জি। আচ্ছা, সুন্দর করে লিখছে আবুল বাজানদার, এখন সুন্দর করে লিখতে পারে যে হাত দিয়ে তার আসলে কিছু করা সম্ভব ছিল না। কিছু সেটা বাচ্চাটাকে কোলে নিচ্ছে, এটাই তো তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তার কাছ থেকে আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবার একটু আবুল বাজানদারের কাছে জানতে চাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আলম ভালো। আচ্ছা, যে আগে কেমন ছিল না এখন কেমন লাগছে? আগে তো অনেক অস্থির লাগতো, সবসময় শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা করতো, স্বাভাবিকভাবে এক জায়গায় থেকে বসতে পারতাম না। এখন তো সে তুলনায় অনেক ভালো, স্বাভাবিকভাবে এখন চলে আসছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা, স্বাভাবিক জীবনে ফিরেছেন এখন। আচ্ছা, রোগীর বিস্তারিত আপনার কাছে থেকে জানলে একটু আপনার কাছে জানতে চাই যে অনেকগুলি ধাপে ধাপে চিকিৎসা আপনারা করেছেন, একটু বলবেন কি ধরনের চিকিৎসাগুলো করেছেন, কি ধরনের অপারেশন গুলো করেছেন? একটা রেয়ার ডিজিজ, এটা ম্যানেজমেন্টে অনেক চ্যালেঞ্জ ছিল, আর আমাদের জন্য বেশি চ্যালেঞ্জ ছিল যে ওর এই রোগের সাথে সাথে অনেকদিন সে খেতে পারতো না, তার অনেক ধরনের শারীরিক অন্য সমস্যা, লিভার কিডনি রিলেটেড, এগুলো তৈরি হয়েছে। তো সেই জন্য আমরা একটা মেডিকেল বোর্ড করছি, সেটাতে আমার কলিগরা প্রফেসর সাজ্জাদ খন্দকার, প্রফেসর রায়হান আউয়াল, খান আবুল কালাম আজাদ, আমাদের মেডিসিনের হেড সার্জারি প্রফেসর খুরশেদ, এরকম 9 সদস্য, এবং প্রফেসর কবির চৌধুরী ডার্মাটোলজিস্ট, দেশের একজন বিখ্যাত ডার্মাটোলজিস্ট, সবাইকে নিয়ে আমরা 9 সদস্য একটা মেডিকেল বোর্ড করি ওর ট্রিটমেন্ট প্ল্যানটা করার জন্য। তো ওই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম আমরা তার সমস্ত বেসলাইন ইনভেস্টিগেশন, যেগুলো যত পরীক্ষা নিরীক্ষা আছে সব সম্পূর্ণ করি আমরা প্রায় 2 সপ্তাহ নিয়ে আবার আমরা মেডিকেল বোর্ড বসিয়ে ওর এই সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে রোগীকে দেখে আমরা একটা সিদ্ধান্ত নিই যে সার্জারি ছাড়া এর বিকল্প কোনো চিকিৎসা নাই, 1 নম্বর। 2 নম্বর চ্যালেঞ্জ হলো আমাদের এটা সার্জারি করার পরে আবারও হওয়ার চান্স আছে, এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে। 3 নম্বর হলো যে এই ধরনের রোগের সাথে অনেক ভাইরাল ডিজিজেস আর অ্যাসোসিয়েটেড থাকে। 4 নম্বর হলো যে তার অ্যাসোসিয়েটেড যে ডেফিসিট গুলো তৈরি হয়েছে বিভিন্ন অর্গানে, যেমন লিভার ফাংশন টেস্ট ডেফিসিট ছিল, তার ইলেকট্রোলাইটে কিছু ইমব্যালেন্স ছিল, এইগুলো কারেকশন করা। তো আমরা পর্যায়ক্রমে সব কারেকশন করে আলটিমেটলি আমরা তাকে একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রেখেছি যাতে এটা আর না হতে পারে, এবং আমরা সার্জারির সিদ্ধান্ত নেই। তো সার্জারিটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যে এটা আমাদের জন্য নতুন এবং সারা পৃথিবীর জন্য নতুন, কারণ এর আগে যারা করেছে তাদেরও তেমন কোনো রেকর্ড নেই তারা কি করেছে। এর মধ্যে অনেক ধরনের অপিনিয়ন আসছে যে এটা করতে হবে, এটা করতে হবে। তারপরে আলটিমেটলি আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইলেকট্রোসার্জারি পর্যায়ক্রমে আমরা, কারণ আপনি যদি ছবিটার দিকে তাকান আপনি একদম নিশ্চিত বুঝতে পারবেন যে এখানে কোনটা আঙ্গুল আর কোনটা আঙ্গুল কিছুই বোঝা যাচ্ছে। সুতরাং হাতের 5টা আঙ্গুলকে আইডেন্টিফাই করা এটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এইখানে আমরা আমাদের সমস্ত টিম হেডেড বাই মি এবং আমাদের দাদা সবাই মিলে আমরা অপারেশন থিয়েটার প্রথম করেছিলাম যে আমরা শুধু একটা থাম, রাইট থামটা, মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাকে আমরা আজকে অপারেশন করবো। তো অপারেশন করতে গিয়ে মানে আমরা যখন বৃদ্ধাঙ্গুল করার পর আমাদের একটা সাহস সঞ্চয় হলো, বা যে আমরা সবগুলোই করতে পারবো। এবং পর্যায়ক্রমে ওই দিনে কিন্তু আমরা একটা হাত, ডান হাতের পুরাটা ফার্স্ট প্রিলিমিনারি সার্জারি করি। তো এই ধরনের যখন 5 বছরের হাতটা ইউজ হচ্ছে না, সেটা আপনার স্বাভাবিক একটা হাত, নর্মাল হাতে যদি আপনি 3 সপ্তাহ ইউজ না করেন, এর জয়েন্টস গুলো সব স্টিফ হয়ে যায়, এটা শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে অসুবিধা হয়, মাংসগুলো কাজ না করলে অনেকদিন অ্যাট্রফি হয়ে যায়। তো এই ধরনের
ইয়েগুলাকে ওভারকাম করার জন্য আমরা পাশাপাশি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আচ্ছা। আমরা শুরু করি। তো এই যে মেজার্স, প্রথমে আমরা আমাদের উদ্দেশ্য ছিল 5টা আঙ্গুলকে আইডেন্টিফাই করা, সেটা আইডেন্টিফাই করার পরে তখন আমরা চিন্তা করলাম যে এটা ফাংশন ফিরে আসতে হবে, রিফাইনমেন্ট লাগবে। আজকের ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন এটা কিন্তু একটা স্বাভাবিক হাতের মধ্যে এবং কলমও সে ধরে আছে, সেই ছবিটি আমরা দেখতে পেলাম। বাচ্চাকে কোলে নিচ্ছে, সে তার হাত দিয়ে খাচ্ছে। খাচ্ছে। তো এটা দুটো জিনিসের ইম্প্যাক্ট, একটা হলো আমাদের সফলতা বা আমাদের সক্ষমতা বাংলাদেশের সার্জনদের, বাংলাদেশের প্লাস্টিক সার্জারির যে অ্যাডভান্সমেন্ট, প্লাস্টিক সার্জারি এগিয়ে যাচ্ছে, এটার একটা প্রমাণ। 2 নম্বর হলো যে আমাদের সরকার যে আমাদের ফর দ্য পিপল, তার একটা প্রমাণ। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বারবার বলেছেন যত খরচ হয়, যা লাগে, যতদিন লাগে, সে আমাদের এই হাসপাতালে থাকবে, তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে, ওটাই করছে। আচ্ছা, এই খরচের ব্যাপারে যখন আসলে একটু স্যারের কাছে জানতে চাই যে স্যার, খরচের ব্যাপারটা আসলে প্রাথমিকভাবে আপনার কিভাবে শুরু করতে পেরেছেন, এই চ্যালেঞ্জটাকে আপনার কিভাবে নিয়েছেন? কারণ এই রোগটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল। ডেফিনেটলি 1 থেকে 1.5 বছর সে হসপিটালে আছে, সে শুধু না, তার পরিবার, তার বাচ্চা, তার মা বাবা সবাই কিন্তু এখানে আসছে। এটা কিন্তু মানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় একটা বড় পদক্ষেপ। কারণ মাননীয় মন্ত্রী মহোদয় এই রোগী নিয়ে কিন্তু জাতীয় সংসদেও আলোচনা করেছেন, এই রোগীর প্রশংসা, এবং উনি আমাদেরকে বলছেন যে এই রোগী থাকবে, যতদিন থাকবে আপনারা ভালো করা পর্যন্ত সমস্ত খরচ সরকার বহন করবে। এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমরা যাই ওনার সঙ্গে দেখা করতে, ওনাকে যখন ছবিগুলো দেখায় যে তোমাদের যদি আরো টাকা লাগে আমাদের কাছ থেকে নাও, ওরা আমাদেরকে ছাড়বে না। আমাদের একটা ইচ্ছা যে এই আবুল বাজানদারকে আমরা আরো কদিন পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব, এবং আমার খুব একটা ইচ্ছা যে ও নিজের হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করবে, এবং সালাম করে তারপরে আমরা ওকে বাড়ি পাঠাবো। তার আগে আমাদের সাথেই থাকবে, সে আমাদের সাথেই থাকবে, এটা আমাদের সবার ইচ্ছা। এখানে আরেকটা কথা বলি, এখানে আরেকটা জিনিস কিন্তু যেটা প্রফেসর কালাম সাহেব বললেন, যেটা এই রোগীর সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা আবার না হয়, সেই জন্য কিন্তু আমরা WHO আমাদেরকে একটা সহায়তার জন্য আমরা এই রোগীর অনেক পরীক্ষা, টিস্যু, তারপরে বায়োপসি এবং লালা, এগুলো রক্ত আমরা আমেরিকাতে লস এঞ্জেলসে মিস্টার কাস্ট মার্টিন বলে এক ভদ্রলোক আছেন, সায়েন্টিস্ট, যিনি আগের রোগীদেরও রিসার্চ করছেন, ওনার কাছে আমরা 2 দফা পাঠিয়েছি, এবং এটারই ওনার সঙ্গে করসপন্ডেন্স হচ্ছে। তাহলে উনি যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু আমরা প্রিভেনশনটা চিন্তা যেতে আমরা ছেড়ে দিলাম, আবার যেতে না হয়। সুতরাং এখানে কিন্তু সবার একটা সামগ্রিক ভূমিকা আছে, এবং আমি মনে করি আবুল বাজানদারের সাফল্যের পিছনে ঢাকা মেডিকেল কলেজের আমাদের হাসপাতালের একদম ওয়ার্ড বয় থেকে শুরু করে টপ প্রত্যেকের আন্তরিকতা, এবং আন্তরিকতা সিনসিয়ারিটি থাকলে বাংলাদেশে সবকিছু সম্ভব। সেটাই আমি এই প্রসঙ্গে আরেকটু আলোচনা করতে চাই যে এই যে দেখা যায় যে দুরারোগ্য ব্যাধিগুলোতে কেউ আক্রান্ত হলেই বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, কিন্তু বলবেন কি যে এই চিকিৎসার সফল চিকিৎসার পর আমরা দেখতে পেলাম যে আমাদের দেশেও এই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব। এবং আমি একটা ফোন আসছে, ফোনের পরে আপনার কাছে আবার প্রশ্ন জানতে চাইবো যে আমাদের দেশে এই প্লাস্টিক সার্জারি নিয়ে আর কি কি ধরনের চিকিৎসাগুলো দেওয়া সম্ভব যা কিনা বিশ্বমানের। একটু ফোন নিচ্ছি, তারপর ফিরে আসবো প্রসঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে এই যে ডাক্তার সাহেবরা যে সুন্দর উদ্যোগ নিয়েছে, আসলে এরকম একটা উদ্যোগ আমাদের দেশের সব ডাক্তারদের নিত, তাই আমার মনে হয় দেশটা অনেক সুন্দর হয়েছিল। আমরা আশা করবো এরকম একটা লোকের দেখে অন্য ডাক্তার যারা আছে তারা বাংলাদেশে প্রত্যেকে এরকম গরিব অসহায় মানুষের সেবা এগিয়ে আসে। আর সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি এই যে সকল 2 জন ডাক্তার এখানে আমি দেখতে পাচ্ছি, প্লাস আমাদের তাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করতে প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে সাধুবাদ রয়েছে সবার জন্য। বাংলাদেশের সব ডাক্তারই এরকম করে, বাংলাদেশের ডাক্তাররা কিন্তু ভালো, কিন্তু সুযোগের অভাব। ভালো সুযোগ যদি পায়, আমি আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালো এগিয়ে যাবে। বাংলাদেশ মধ্যমের দেশে পরিণত হচ্ছে, এবং চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে যাবে। জি স্যার, আবার একটু আপনার কাছে জানতে চাই। যেটা হচ্ছে যে আপনার অনেক দুরারোগ্য ব্যাধি ধরেন আমাদের দেশে চিকিৎসা করা সম্ভব, এবং আরো বেশি সম্ভব মানুষের যদি আস্থাটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিদেশে যে আমাদের দেশের রোগীরা ভালো চিকিৎসা পায়, সেটা সে বেশি দরকার হচ্ছে আমাদের ডাক্তার সমাজের এবং আমাদের রোগীদের পরস্পর প্রতি আস্থাবান হওয়া। আপনি দেখেন আমরা কিন্তু আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালেই
এমন অনেক রোগী চিকিৎসা করছি যেটা বিদেশের চিকিৎসা ফেল করে বাংলাদেশে চলে আসছে। আচ্ছা। বিদেশে চিকিৎসা করে অনেক ধরনের কমপ্লিকেশন হয়েছে, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা চিকিৎসা করছি। তো সুতরাং আমি আশা করব যে ভবিষ্যতে আমাদের ডাক্তার এবং রোগী পরস্পরের স্বার্থে এবং দেশের স্বার্থে পরস্পর প্রতি আস্থাবান হয়ে যদি আমরা চেষ্টা করি, যে কোনো ধরনের রোগী আমাদের সেই সক্ষমতা আছে, বাংলাদেশের ডাক্তারদের সেই সক্ষমতা তৈরি হয়েছে, বাংলাদেশ সরকারেরও সেই সক্ষমতা তৈরি হয়েছে। আর আন্তরিকতার সাথেই যেন আমরা সেই সমস্ত আমরা সেটা চিকিৎসাগুলো করতে করি। পারবো। জি স্যার, একটু এবার আবুল বাজারের কাছে আসতে চাই, একটু জানতে চাই পেছনের ইতিহাসটা, যে কতদিন আগে আপনার এই রোগটি ধরা পড়েছিল বা কিভাবে শুরু হয়েছিল? প্রথমে আমার ছোট ছোট আছে, প্রায় 15 বছর বয়স যখন আমার, তখন এই সমস্যাটা দেখা যায়। আচ্ছা, এখন কত বয়স? আমার 26 বছর। 26। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেশে আমরা গ্রামে ডাক্তারকে দেখাই, এটা কোনো ফলাফল মনে করেন বাড়া ছাড়া কমই নাই। যেখানে দেখানো আমরা খুলনা দেখাইছি, এইসব ওপর লেভেল এইসব জায়গায় দেখাইছি, আপনার ইন্ডিয়াও দেখাইছি 5 বছর, কিন্তু এটা কোনো, যত ওষুধ খাইছি তত এটা বৃদ্ধি হয়েছে। ইন্ডিয়াতে দেখানো হয়েছিল? জি। ইন্ডিয়াতে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ায় 5 বছর দেখাচ্ছি, ইন্ডিয়ান ওষুধ খাবো, ঢাকা মেডিকেল বা আমিনুটি এসে বসছে। আচ্ছা, এসে শেষ পর্যন্ত আপনার চিকিৎসা সফল হ্যাঁ, হয়েছে, আপনি খুশি তো? জি, অবশ্যই খুশি আমি যে আবার স্বাভাবিকভাবে আমি সুস্থ জীবন যাপন করতে পারবো, এবং স্যারদের যে কৃতজ্ঞ, যে যেভাবে আমার ট্রিটমেন্ট করতেছে, তারা এরকম ট্রিটমেন্ট কখনো আশা করিনি যে এরকম ট্রিটমেন্ট পাবো। মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্ব নিয়ে ট্রিটমেন্ট করতেছে, এবং স্বাস্থ্যমন্ত্রী উনি কয়েকবার আসছে আমার দেখতে, এবং উনি আমার মাথায় হাত বুলে এবং আমার সান্ত্বনা দেখেছে যে তুমি যতদিন সুস্থ না ততদিন তোমার এইখানে থেকে চিকিৎসা করানো হবে, তুমি চিন্তা করো না। পড়াশোনা করতেছে, আমার খাওয়া দাওয়া সব দিক থেকে তারা বহন করতেছে। আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনিও আমাদেরকে অনেক সহায়তা করেছেন এই চিকিৎসার ব্যাপারে। আচ্ছা, একজন দর্শক আছে, দর্শকের ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো। জি, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি একটু ছাত্রের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আর কিছু জনগণ আর কি। অবশ্যই কথা বলে আপনি পরিচয়টা দিয়ে আপনি যে কোনো ভাবে আমি শাহাদাত হোসেন বলছি মহাখালী থেকে। জি হ্যালো। জি, আপনি প্রশ্ন করে শুনতে পাচ্ছেন, আপনাকে সবাই আমরা শুনতে পাচ্ছি। জি জি, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি, আপনি কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? সবাই আপনি প্রশ্ন বলেন, আপনি বলেন। জি জি স্যার, আপনাদের যে মহা উদ্যোগ নিয়েছেন স্যার, এটা আমার কাছে এত ভালো লাগতেছে যে অনুষ্ঠানটা দেখে আমি বাসায় প্রকাশ করতে পারবো না স্যার। এই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনাদেরকে স্যার, দুজনকে স্যার, আপনারা যে এত বড় একটা ইয়ে করছেন সেটার জন্য স্যার। আমরা যখন আগে প্রথম পত্রপত্রী যে আসছিল, তখন স্যার আমরা কিভাবে চিকিৎসা হবে এটা মানে ইয়ে করছিলাম আগে। এখন দেখা যায় যে স্বাভাবিকভাবে মানে সে ফিরে আসছে, খুব ভালো লাগতেছে স্যার ওর চিকিৎসাটা ভিড়। আপনাদেরকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ, দোয়া করেন। এবং আমরা প্রথমে ঘাবড়িয়ে গেছিলাম যে কিভাবে ওকে সামলাবো, এবং আমাদেরকেও সাহস উপরওয়ালা যোগাই দিয়েছেন। সুতরাং আশা করছি ভবিষ্যতেও আমরা এ ধরনের যত রকম এদেশের হতদরিদ্র মানুষের এরকম সমস্যা আমাদের কাছে আসবে, আমরা সর্বান্তকরণের চেষ্টা করবো ভালো করতে। এখানে আরেকটু অ্যাড করতে চাচ্ছি আমি, যেমন ও 5 বছর কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করেছে, সেটা আমাদের শুনলাম। আরো অনেক রোগী আমাদের ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন ক্যান্সার আক্রান্ত, মুখের ক্যান্সার আক্রান্ত, ঠোঁট কাটা তালু কাটা রোগী, হাতের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যারা বিদেশে গেছে, চিকিৎসা করেছে, বিদেশে কিছু ভালো হয়েছে, কিছু হয় নাই। সুতরাং আমরা আশা করবো যে আমাদের দেশের রোগীদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ যে আপনারা দেশে চেষ্টা করবেন, দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে দেশের জন্য গর্ববোধ করবেন। কারণ আমরা দেশের নাগরিক, আমরা চাই যে আমাদের দেশের লোক আমাদের পরিচর্যায় ভালো হয়ে উঠুক। আমাদের সরকারি হাসপাতালগুলো অনেক সক্ষমতা বাড়ছে, হয়তো আমাদের সক্ষমতার তুলনায় আমাদের অনেক বেশি রোগী, সেই জন্য আমরা সব কমফোর্ট দিতে পারি না, কিন্তু চিকিৎসা কিন্তু এখনো অনেক বেশি এবং উচ্চমানের আছে। এবং এর পাশাপাশি কিন্তু পঞ্চগড়ের ডিসি সাহেব আমাদের এখানে একজন রোগী পাঠিয়েছেন, সে একটা বাচ্চা, তারও কিন্তু এরকম হাত পায়ে এই ট্রিটমেন্ট, মাইল্ড ফর্ম অফ ট্রিটমেন্ট ডিজিজ আর কি, কিন্তু সেও কিন্তু ভালো আছে, যেহেতু সে খুব তাড়াতাড়ি আসছে, যার জন্য আমাদের হয়তো 2-3টা অপারেশনই ও ভালো হয়ে গেছে, এটা আর কি। এই ধরনের অনেক ধরনের রোগী আপনারা আরো সাথে পাচ্ছেন। এটা অত্যন্ত সুখের খবর যে যেটা প্রফেসর কালাম সাহেব বলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করি দর্শকদেরকে যে আমরা অতীত সত্তর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নামে একটি শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা বানাচ্ছি,
যেটা 500 শয্যার হবে, যেখানে বার্ন এবং প্লাস্টিক সার্জারির চিকিৎসা থাকবে এবং এই ধরনের যত রকম রিসার্চ পৃথিবীতে সবে, এবং আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমরা কথা দিচ্ছি, আমরা সবাই চেষ্টা করব যে এই দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা যাতে হয়, দেশের মানুষ যাতে বিদেশে না যায়, আর যেতে না হয়। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে। আচ্ছা জি, প্রশ্ন করুন আপনি। আমার প্রশ্ন হলো যে ওই হিউম্যান সিম্পটম এটা কি জেনেটিক ডিসিজ হলে পরে আমরা যদি সাসপেক্ট করি যে আমাদের ফ্যামিলিতে এই রোগটা আছে, তাহলে আমরা ইনিশিয়ালি স্ক্রিনিং কিভাবে করতে পারি? আর একটা প্রশ্ন হলো হিউম্যান সিম্পটম এটা কি স্যার বললো মাইল্ড, মডারেট, সিভিয়ার, আসলে এটা কি কোনো ক্লাসিফিকেশন আছে হিউম্যান সিম্পটমে? এটা আমি আমল কালাম স্যারের কাছে জানতে চাচ্ছি যে হিউম্যান সিম্পটমের কি কোনো সিভিয়ারিটি হিসেবে কোনো ক্লাসিফিকেশন আছে কিনা। আর একটা প্রশ্ন হলো যে আমরা অনেক সময় দেখি যে এই রোগটা হলে পরে যে এক ধরনের কার্সিনোমা বা মেলিগন্যান্সি হওয়ার আশঙ্কা থাকে, তো আসলে কি এটাকে পরবর্তীতে মেলিগন্যান্সিতে টার্ন নিতে পারে কিনা? আর একটা প্রশ্ন হলো যে হিউম্যান সিন্ড্রোম এই উপমহাদেশে আজ পর্যন্ত কতটা রোগী শনাক্ত হয়েছে? এই ধরনের কোনো এভিডেন্স বা এই ধরনের কোনো পেপার আছে কিনা যে আজ পর্যন্ত উপমহাদেশে কতটা রোগী শনাক্ত করা আগে হয়েছে? ধন্যবাদ দর্শক, আপনি শেষের প্রশ্নের উত্তর বোধহয় ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, তারপরে আপনি যেহেতু জানতে চাচ্ছেন আবার আপনার সেই প্রশ্ন উত্তর দেওয়া হবে। জি স্যার, অনেকগুলো প্রশ্ন রয়েছে। অনেকগুলো প্রশ্ন। প্রথমটা আসছে যে আমরা অ্যাকচুয়ালি এটা জেনেটিক ডিজিজ না, এটা জেনেটিক প্রিডিসপোজিশনস। জেনেটিক প্রিডিসপোজিশন যে আমাদের জিনের মধ্যে অনেকগুলো লোকাস থাকে, সবগুলো লোকাসে ডিফেক্টিভ থাকে না, কিছু কিছু লোকাসে ডিফেক্টিভ থাকলে কিছু কিছু ডিজিজ প্রিভিলেন্স বেড়ে যায়, ডিজিজ হওয়ার চান্স বেড়ে যায়, এটা সেই ধরনের একটা ডিজিজ। এটা আমরা এই জন্য জেনেটিক অ্যানালাইসিসের জন্য আমরা আমেরিকাতে পাঠিয়েছি, ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএ ম্যাপিং করে আমরা এটাকে বের করতে চাচ্ছি যে কোন কোন লোকাসে ওর সমস্যা আছে। সাধারণত যদি একটা বা দুইটা লোকাসের সমস্যা, তার রিকারেন্স রেট অনেক কম। যদি মাল্টিপল লোকাসের সমস্যা, রিকারেন্স রেট একটু বেশি। সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে অন্য ধরনের চিকিৎসার দরকার হতে পারে। ওনার 2 নম্বর হলো যে উপমহাদেশে না, সারা পৃথিবীতে এটা থার্ড কেসেস। এখন এটা অনেক সময় মাইল্ড, মডারেট, সিভিয়ার, ইট ডিপেন্ডস করে রোগী কোন সময় আপনার কাছে আসছে সেইটার উপরে। যেমন একটা সাধারণ রোগও যদি হয়, সাধারণ একটা যদি ভাইরাল ফিভার হয়, যদি ঠিক মতো ম্যানেজমেন্ট না, এটা অনেক কিছু খারাপ হতে পারে, এটা অনেকটা তাই। তো সেই জন্য হচ্ছে যে মাইল্ডার ফর্ম যেটা হলো সেটা চিকিৎসাটা আর্লি স্টেজ অফ সার্জারি কম লাগে, যেটা আর্লি আসবে। কিন্তু যেটা মডারেট হয় সেটা আরো বেশি স্টেজ লাগবে। এটা সিভিয়ার ফর্ম ছিল, দ্যাটস ওয়াই আমাদের প্রায় এই পর্যন্ত প্রায় 21টা সার্জারি, 21টা সিটি আমরা করছি। আর তারপরে যে কোশ্চেন যে এটার থেকে কার্সিনোমা বা ক্যান্সার হওয়ার চান্স আছে কিনা, অ্যাকচুয়ালি এইটার থেকে ক্যান্সার হওয়ার কোনো চান্স নাই বা খুবই কম থাকলে, কিন্তু এটার সাথে কিছু ভাইরাস অ্যাসোসিয়েটেড থাকে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সেটা আবার অনেকগুলো সাবটাইপস আছে, 1 থেকে 50 পর্যন্ত। তার মধ্যে কয়েকটা সাবটাইপস অ্যাসোসিয়েটেড থাকলে এইটার থেকে এটা ক্যান্সার প্রডিউস করতে পারে, বাট এই রোগ থেকে ক্যান্সার না, এটা ভাইরাস অ্যাসোসিয়েটেড থেকে এটা এক ধরনের স্কিন ক্যান্সার করে এই টাইপের। আচ্ছা দর্শক, আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে গেল স্যারের কাছ থেকে। এবার একটু জানতে চাই যে এই প্রথম অবস্থায় যে চ্যালেঞ্জগুলো যে নিতে হয়েছিল সেটা কিভাবে আপনারা নিয়েছিলেন, কিভাবে কি করবেন? কাছে তো সবকিছুই অনেক মানে চ্যালেঞ্জ হিসেবে, এই রোগীটা যখন প্রথম আসছিল তখন কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে না, এটা আমরা পারবো, এটা একটা কনফিডেন্স ডেভেলপ করছিল। এবং আমি কৃতজ্ঞ আমার হাসপাতালের 3জন প্রফেসর প্লাস বাইরের, এবং এমনকি আমরা বাইরেরও কিছু প্লাস্টিক সার্জন আছে যাদের সঙ্গে আমাদের রীতিমতো যোগাযোগ, তাদেরকেও আমরা যোগাযোগ করেছি, তাদেরকেও মানে ছবি পাঠিয়েছি, অনেকে ঢাকায় ছিলেন, তারাও দেখছেন, দেখে সবাই মিলে একটা সম্মিলিত সাহস চলে আসছিল যে না আমরা পারবো। যেটা প্রফেসর কালাম সাহেব বললেন, সত্যি কথাই যে প্রথম যে 3-4টা অপারেশন কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ এর কোনটা আঙ্গুল এটা খুঁজে বের করা, কারণ আঙ্গুল খুঁজতে গিয়ে অনেক সময় শিরা কেটে গেলে আঙ্গুলের নষ্ট হয়ে যায়। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে দেশবাসীর দোয়া, উপরওয়ালার বহুত আশীর্বাদ যে আমরা সবকিছু সাহস নিয়ে আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেল। দর্শক, আজ কিন্তু আমাদের যে স্বাধীনতা যে মাসটি রয়েছে, স্বাধীনতা দিবসের শেষ দিন বলবো আমরা, যে 31শে মার্চ, এবং এই মাসটিতেই কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি, এবং আমরা যে বাঙালিরা সবকিছু পারি সেটাই কিন্তু আজকে একটি জ্বলন্ত প্রমাণ এই বৃক্ষ মানব। দর্শক, আজকে আমরা বৃক্ষ মানবের সফল চিকিৎসা নিয়ে আলোচনা করছিলাম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন ডাক্তার অনুষ্ঠানটিতে। আচ্ছা, এই যে আমরা বৃক্ষ মানব ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু ওর কিন্তু যেটা বলতে চাই যে ওর একটা তো পরিবার রয়েছে, তো ওর কাছ থেকে শুনে আমি আপনাদের কাছ থেকে আসতে চাই যে এই যে পরিবারটা কিভাবে হয়েছিল, তখন
কিভাবে বিয়েটা হয়েছিল ও একটু জানতে চাই যে এই অবস্থায় কি বিয়েটা হয়েছিল নাকি আগে যখন সুস্থ ছিলেন তখন বিয়েটা না, এই হয়েছিল? অবস্থায় বিয়ে হয়েছিল আমাদের। আচ্ছা। বিয়ে হয়েছে 2011 সালে। ও সবকিছু দেখে শুনে নিজের মতে আসছে, আর ফ্যামিলিকে জানাই, কিন্তু ফ্যামিলি থেকে কেউ রাজি হয় না। ও নিজেই আমার আসছে এই অবস্থায়। আমার আগে পরিচয় ছিল, পরিচয় থেকে প্রণয়, ভালোবাসা থেকে তারপর বিয়ে। আচ্ছা, আগে পরিচয় ছিল, তখন আমি এই রোগটা তখন দেখা দিয়েছে, অল্প অল্প দেখা দিয়েছে। ওদের ওখানে বেড়াতে গেছিলাম, সেইভাবে পরিচয় হয়েছিল। তবে যখন আমার এই রোগটা সমস্যা হয়ে যায় তখন ওর সাথে কোনো যোগাযোগ হয় না। পরবর্তী আমার বোনেরা যায় ওদের এলাকায় বেড়াতে, তখনই আমার বিস্তারিত সবকিছু জানার পরে আমার দেখতে আসি এই অবস্থায় দেখে। তারপরে যে মা আসার বলে যে আমি এই ছেলেটারে পাশে দাঁড়াতে চাই, তার সেবা যত্ন করি, তার তো এখন হাত পাওয়া চালিয়ে গেছে, তার একটা লোক লাগে। তার আপনার স্ত্রী তখন এই কথাটি বলেছিল? জি। সে বলছে যে দেখ তুই এই ছেলেকে বিয়ে করলে কিভাবে কি করবি, কিভাবে কি খাওয়া দাওয়া, তার সাথে দরকার আমি তারে কাজ করে খাওয়াবো। এইভাবে সে নিজে ইচ্ছায় পরবর্তী মা রাজি হয় না, আচ্ছা। নিজ ইচ্ছা সে আমার এখানে চলে আসে। এসে আমার এখানে এসে আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার থেকে, চেয়ারম্যান আমাদের পাশের লোকজন থেকে ওনারা আমাদের বিয়ে দেয়। সেইভাবে সে আমার এই সেবা যত্ন করতেছে। সবকিছু কিন্তু সংসারটা চলতো কিভাবে তখন? সংসারটা চলতো যখন আমার মা আছে, মার সাথে করে আমি গ্রাম দিয়ে যেতাম, যে মানুষের কাছ থেকে সাহায্য সহায়তা চাতাম, যে সেখান থেকে চিকিৎসা হতাম, তাই দিয়ে সংসার চলতো। আমার ওয়াইফ বাড়ি কাজ করতো, সবার ঘরটা তো মুছতো। অনেক কষ্ট করে চলছে সংসার, অনেক কষ্ট করে সংসার চলেছে। এখন আল্লাহ তো অনেক ভালো। স্যারদের চিকিৎসায় এবং স্যারদের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা অনেক ভালো। আর সেই কষ্টটা আর নাই, এখন অনেক শান্তিতে আছে এবং সবাই দোয়া করছে আমার সুস্থ নিয়ে। অনেক ভালো লাগতেছে যে এখন সুস্থ হয়ে আপনাদের সামনে এসে কথা বলছে, অনেক ভালো লাগতেছে। আমি এবং আমাদের পক্ষ থেকে, আমাদের সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক সাধুবাদ জানাই যে এই যে সুস্থ একটা জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে ওনাদের কল্যাণে, এবং আমাদের সাথে যে ডাক্তাররা রয়েছেন ওনাদের কল্যাণে। সবাইকে আমাদের সবার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা ভালোবাসা জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। জি স্যার, একটু আপনার কাছে এই যে শুনতে ও চাই। যে কাঁদলো, জি। কিন্তু সুখের কান্না, দুঃখের কান্না না। ও এত খুশি, এত অভিভূত যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে না উনি যেভাবে তদারকি করছেন আমাকে আর কালাম সাহেবকে, যখনই আমরা যাই তখনই কিন্তু ওর কথাটা প্রথমে জিজ্ঞেস করেন ও কেমন আছে। তো এটা, আর এই যে মেয়েটার কথা বললো, এটা কিন্তু একটা বাংলাদেশের মেয়েদের জন্য এক্সাম্পল। সত্যি দেখেন এই মেয়েটা, ওর এই অবস্থায় মেয়েটা তার সঙ্গে ছিল, ওর খাওয়া দাওয়া, কাপড় পরানো, বাথরুমে নিয়ে যাওয়া সব কিন্তু এই মেয়েটা করছে। সুতরাং আমি ধন্যবাদ জানাই যে মেয়েটাকে পুরস্কৃত করা উচিত, যে মেয়েটা কতটুকু স্যাক্রিফাইস তার হাজবেন্ডকে করলে এই ধরনের মেয়ে, মানে একটা গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে। যাক, উপরওয়ালা তাদের দিকে তাকাবেন, আশা করি যে তারা বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারবে। একটু আবার আপনার কাছে একটু চিকিৎসা বিষয়ে আসলে একটু বেশি জানতে চাই, কারণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই যে বললেন স্যার 21টা অপারেশন হয়েছে, 21টা সার্জারি করেছেন, এতে কি শরীরের উপর অন্য কোনো বিরূপ প্রভাব পড়ার? কোনো সার্জারিতেই কোনো বিরূপ প্রভাব পড়ে না, কারণ সার্জারি আমরা করি কখন, যখন তার রিস্ক থেকে বেনিফিট বেশি হচ্ছে। এবং বেনিফিট যে কি হচ্ছে সেটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। তার প্রথম ছবি আর এখনকার ছবি, এখন সে তার মেয়েকে এই হাত দিয়ে ধরতে পারে, আদর করতে পারে, এই হাত দিয়ে সে লিখতে পারে, খেতে পারে। এবং আমাদের একজন টিম মেম্বার প্রফেসর আমির কবির চৌধুরী ওকে একটা জমি কিনে দিয়েছে খুলনাতে, যেখানে সে বাড়ি করে থাকতে পারে। এবং আমরা আশা করছি যে বাই দিস টাইম ও যখন আরো সুস্থ হয়ে যাবে, আমরা হাসপাতাল থেকে যখন ওকে ছুটি দিব, মেবি দ্যাট যে তার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু, ফ্রেন্ডস, কলিগস আছে যারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন অলরেডি, যে তাকে একটা চাকরি দিয়ে যাতে সে ভবিষ্যতে ভালো থাকতে পারে। আর চিকিৎসার ব্যাপার যেটা হচ্ছে যে ওকে আমরা দীর্ঘদিন আমাদের হাসপাতালে রেখেছি এই দুইটা কারণের জন্য। একটা হলো ওর ফাংশন গুলো ব্যাক করানোর জন্য, যে হাতের যে অনেকগুলো ফাংশন আছে কিন্তু আমরা অনেকেই হয়তো ফাংশন পারফর্ম করি কিন্তু জানি না। একটা গ্রিপ ফাংশন, একটা ফিন্স ফাংশন, অনেক ফাইনেস্ট অ্যাক্টিভিটিস আছে। হ্যান্ডস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান ফর কমিউনিকেশনস অলসো। দেখেন আমরা একজনকে হাই হ্যালো বলি কিন্তু হাত দিয়ে, এটা কিন্তু একটা ওয়ে অফ কমিউনিকেশনস। হ্যাঁ, তো সুতরাং তার এই ফাংশন গুলো যাতে সে রিট্রেনিং করছি আমরা তাকে ফিজিওথেরাপির মাধ্যমে। আরেকটা জিনিস হলো যে আমাদের ফলো আপের জন্য, যেহেতু আমরা যদি
খুলনাতে পাঠিয়ে দেবো, আবার আসতে পারবে কিনা ঠিকটা সেটা একটা ব্যাপার আছে। ফলো আপটা করা, যেটা রিকারেন্স রেট কেমন, আমরা দেখছি যে তার দেখেন তার হাতের মধ্যে কোনো রিকারেন্স নাই। হ্যাঁ, আপনি যদি হাতে লক্ষ্য করেন যে কোনো রিফারেন্স নেই। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট দিক আমাদের জন্য, যে কারণ আমাদের সাথে কিন্তু আমাদের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সাথে কিন্তু আমাদের অনেকগুলো এক্সচেঞ্জ একাডেমিক প্রোগ্রাম আছে, রয়্যাল মেলবোর্ন ইউনিভার্সিটি, তারপরে আপনার ইউকে থেকে সেন্টার ফর প্লাস্টিক সার্জারি সেন্টার, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, একাডেমিক এক্সচেঞ্জ, আমাদের লেখাপড়া কি হচ্ছে বা আমরা কতটুকু আগাচ্ছি, ওরা কতটুকু আগাচ্ছে, দ্যাট ইজ এ কম্পারিজন। কারণ আপনি যদি আপনার কাজটাকে আপনি কোনো কম্পেয়ার না করতে পারেন তাহলে বুঝতে পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আমাদের প্ল্যাটফর্মটা কি। তো সেই জন্য এই পেশেন্ট নিয়ে কিন্তু আমাদের ডিসকাশন হয়েছে অনেকের সাথে, যেটা আমাদের সামন্তদা বলছেন অলরেডি। এপার্ট ফ্রম আমাদের বোর্ড মেম্বার্স বাইরেও আলাপ হয়েছে, এবং সবাই যে যে মতামত দিছে আমরা মতামত শুনছি, শুনে কিন্তু আমরা আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি এবং নিজস্ব অভিজ্ঞতা এবং নলেজ জ্ঞানকে অ্যাপ্লাই করে আমরা চিকিৎসা করছি। এবং সবচেয়ে সুখের ব্যাপার হলো যে আমাদের এইটা রেজাল্ট আর প্রিভিয়াস দুজনের রেজাল্ট হচ্ছে অনেক ডিফারেন্স। আপনি যদি ওদের ছবিটা আমাদের রেজাল্ট অনেক ফাংশনাল রিটার্ন ব্যাক করছে, অনেক বেশি আমাদের এটাতে। এবং সেটার জন্য এবার যে আমাদের আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে অন প্লাস্টিক সার্জারি সোনারগাঁয়ে, আমাদের অস্ট্রেলিয়ার থেকে ডেলিগেট ছিল, আমেরিকার থেকে ছিল, ইন্ডিয়ার থেকে ছিল, ইউকে ডেলিগেট ছিল, সিঙ্গাপুরের ডেলিগেট ছিল, সবাইকে আমরা সবাই দেখছি এটাকে, এবং দে আর ভেরি মাচ ইমপ্রেসড। এবং তারা বলছে যে তোমাদের যে অগ্রগতি গত লাস্ট 10 বছরের মধ্যে, এটা রিপোর্ট করার মতো একটা অগ্রগতি। এবং আমাদের এই যে ইনস্টিটিউট সম্বন্ধে বলছে, এটা শুধু সাউথ ইস্ট এশিয়াতে না, ওয়ার্ল্ডের মধ্যে 500 বেডের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পৃথিবীতে এটাই প্রথম, যেটা শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট নামে হচ্ছে, যেটা আমাদের দাদা অলরেডি বলছেন। এখানে আমরা আশা করছি 2018 জুলাই বা অগস্টের মধ্যে আমরা চালু করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে শুরু হবে এইটা। তো আমাদের ওখানে কিন্তু শুধু যে সার্ভিস ফ্যাসিলিটি আছে, আমি আমার দর্শকদের জন্য বলছি তা না, ওখানে কিন্তু রিসার্চ হবে, ওখানে কিন্তু লেখাপড়া হবে, মানে পোস্ট গ্রাজুয়েট টিচিং ইন প্লাস্টিক সার্জারি সমস্ত কিছু হবে। আমরা আশা করছি আগামী 10 বছরে প্লাস্টিক সার্জারি অন্তত 100 বছর এগিয়ে যাবে বাংলাদেশে। আচ্ছা, আমি আবারও সাধুবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে ওয়ার্ল্ডের মধ্যে 500 বেডের এই যে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমাদের দেশে হচ্ছে, এই কথা শুনে আসলে আমাদের সবাই খুবই ভালো লাগছে, এবং আবার আপনাকে সাধুবাদ জানাচ্ছি। এবার আমাদের একজন দর্শক আছেন সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? ঝটপট প্রশ্ন করুন। হ্যালো, আমি জি জি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আপনাকে সবাই। আমি থাকবে সত্যি, আমি থাকবে সত্যি, মানে কলকাতাতে ভালো ডাক্তার হয়ে তাকে ব্যবস্থা তুলনা করে আমি সালকে আজকে বেশি মনে হচ্ছে সত্যি আমি একটা ব্যবস্থার সামনে বসে আছি। কারণ আমি ডিসকভারি চ্যানেলে আমি এই ধরনের অনুষ্ঠান দেখি, এবং এই ধরনের সার্জিক্যাল, বিভিন্ন সার্জিক্যাল এই ধরনের রোগগুলো দেখায়। আজকে যে আমাদের বাংলাদেশে যে সফলতা ডাক্তাররা পেয়েছেন, তাদের প্রতি সত্যি আমি একটা আন্তরিকভাবে তাদের অভিনন্দন জানাই। তারা সত্যি ব্যবস্থা, আমি এই ধরনের ডাক্তার বাংলাদেশি যেন ঘরে ঘরে, যে ধরনের ডাক্তারগুলো আছে তারা যেন এই ধরনের সেবা করে আছে মানুষের কাছে। মানুষের আমি এইটুকু সাহায্যের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোন প্রশ্ন আছে আপনার? প্রশ্ন একটি, যে এই ধরনের প্রশ্ন একটি, যে এখন যে আমরা যেসব ডাক্তারগুলোকে দেখাই তারা বিভিন্ন টেস্টগুলো দেয়, হ্যালো কেটে গেছে। হ্যালো, আচ্ছা দর্শক দুঃখিত, আপনার ফোনের লাইনটি কেটে গেছে। আপনি আবার চেষ্টা করুন, আশা করি আমরা আমাদের অনুষ্ঠানের মাঝে আপনার সাথে কথা বলতে পারবো। জি স্যার, আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি যে এই যে অপারেশনটা যে শুরু করেছিলেন প্রথম দিকে, কতক্ষণ সময় লেগেছিল? এক একটা অপারেশনে কতক্ষণ সময় লেগেছিল? প্রথম অপারেশনে আমাদের অনেক সময় লেগেছিল, 3 থেকে 4 ঘন্টা প্রতিটা হাতের জন্য আর কি। তারপরে যত সাবসিকুয়েন্ট যে সার্জারিগুলো অ্যাকচুয়ালি প্রথম 3টা অপারেশনের পরে তারপরে যে অপারেশনগুলো হচ্ছে ম্যাক্সিমাম অপারেশন হলো রিফাইনমেন্ট। এটা প্লাস্টিক সার্জিক্যাল রিফাইনমেন্ট, মানে আমরা তো আমাদের রিফাইনমেন্টে কিন্তু শেষ নাই। অন্য সার্জারির সাথে আমাদের একটু ডিফারেন্স এখানেই হলো যে আমাদের রিফাইনমেন্টকে আমরা ইমাজিনেবল, এটা বলছি আমরা
মনে করি যে আরো হওয়া উচিত, আরো ভালো হওয়া উচিত। যেমন আমরা এখন এই পর্যায়ে এসে আমরা চিন্তা করছি আরো কিছু ভালো করা যায় কিনা। এই রিফাইনমেন্ট সার্জারি গুলোতে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে প্রতিদিনই লেগেছে আমাদের। আরেকটা জিনিস হলো প্রত্যেকটা সার্জারি পরে আপনার একটা গ্যাপ দিতে হয় পেশেন্টকে, তার একটা হিলিং পিরিয়ড থাকে, তার একটা রিকভারি পিরিয়ড থাকে। তবে যদি এই ধরনের সার্জারি যেহেতু আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করেছি এবং আপনার ধরেন খুব লেস ইনভেসিভ প্রসিডিউরস, অনেক কিছু কেটে ফেলা বা এটা না, কিন্তু জাস্ট রিফাইনমেন্ট করা, তো সেটার তার জন্য কোনো খারাপ পড়ার কোনো সম্ভাবনা একবারেই নাই। আচ্ছা, অনেকক্ষণ ধরে হলেও তার শরীরের উপর কোনো ব্যাড এফেক্ট হয়নি, তাদের প্রভাব পড়েনি। স্যার, এবার একটু জানতে চাই যে বিদেশের যে মিডিয়াগুলো আপনাদের কাছে কিন্তু বারবার চাচ্ছিল যে এই ছবিগুলো নেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য, এই ব্যাপারে একটু বলবেন কি আমাদেরকে যে কি ধরনের মিডিয়াগুলো এসেছিল, তাদের ভূমিকা কতটুকু ছিল? এটা সত্যি প্রথমে যখন আমাদের লোকাল মিডিয়া এটাকে এত বেশি ভাবে হাইলাইটেড করছে, এত সুন্দরভাবে উপস্থাপন করছে যে যেটা বিদেশি মিডিয়া আকৃষ্ট করছে। এবং প্রথমে কিন্তু বিদেশি মিডিয়াতে বিবিসির থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে, CNN দিল্লির থেকে আসে, ডিসকভারি চ্যানেল, এরা সবাই আসে, বিভিন্ন সময় আসে। আমি সবসময় শুধু একটা কথাই, আমি একটা যে আমাদেরকে এটা আল জাজিরা এরকম অনেকে আসছে যে আমাদের দেশের মান সম্মান দেশের জন্য আপল থাকে, কোন জায়গায় যেন কোন রকম দেখি না যে দেশের কোন ক্রিটিসিজম কিন্তু কেউ কিন্তু করে নেই, সবাই কিন্তু পজিটিভ, খুবই পজিটিভ করছে। ইভেন ইন্ডিয়ান পত্রপত্রিকায় কিন্তু এটা সম্বন্ধে অনেক আর্টিকেল উঠছে, যেগুলো আমার কাছে আছে, এখানে সবাই কিন্তু প্রশংসা, কেউ কিন্তু এটার মানে কোন রকম বিরূপ সমালোচনা কিন্তু করে নেই। এবং এটা আমি মনে করি চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকের একটা মাইল ফলক, এরকম প্রশংসিত বিষয় আগে কোনো সময় হয় না বলে আমার ধারণা। আমি কেন একটা কথা বলি, ও যেটা বলছিল ওর নিজের কথা, পুনর্বাসনের কথা, ওর কিন্তু একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা সে হয়তো নিজেই বলবে, আমিও বলে দিচ্ছি, ওর মেয়েটাকে ডাক্তার বানাবে। এটা কিন্তু একটা সাংঘাতিক স্বপ্ন, কিন্তু অনেকবার বলছে। আমি জানি না উপর আল্লাহর আশীর্বাদ, সে হয়তো পারবে, নিশ্চয়ই পারবে, আমরা যদি সবাই তাকে সাহায্য করি এবং আমরাও দোয়া করি তার জন্য, অবশ্যই বড় একজন ডাক্তার হতে পারে। একটা ফোন আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আবার যে চিকিৎসা বাংলাদেশের যুগান্তকারী বলা যায়, যুগান্তকারী শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য। আমরা শুনিনি যে এত বড় একটা ট্রিটমেন্ট, যে অবস্থায় উনি ছিলেন তার থেকে যে পরিত্রাণ পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলেন, থ্যাংক গড। এবং থ্যাংকস আমাদের বাংলাদেশের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন, আমাদের বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পর কৃতজ্ঞতার শেষ নেই। আমরা দোয়া করি যাতে উনি যতদিন বেঁচে থাকেন বাংলাদেশের এরকম একজন নেত্রী বাংলাদেশের ক্ষমতা থাকার প্রয়োজন, যেটা এই জন্যই প্রয়োজন যে এই ধরনের মানুষদেরকে, আর এই যে আমাদের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ, যাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই, যে এত বড় কৃতজ্ঞ আমরা, যে আমরা যারা বাইরে যাই ট্রিটমেন্ট পেতে বা অনেকেই যান, এই 16 কোটি মানুষের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই যে আমাদের দেশে অনেক চিকিৎসা আছে, আমাদের এই অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ যারা আছেন, এরা পারেন, আমরা পারি, উই ক্যান ডু। এবং আপনারা দয়া করে আর আমাদের অর্থ বিদেশে না নিয়ে আমাদের এই স্বনামধন্য চিকিৎসক যিনারা আছেন, আমরা এনাদের শরণাপন্ন হই, এরা এর থেকে আরো ভালো ভালো দৃষ্টান্ত উপহার দিতে পারেন যদি আমাদের দেশে, আমাদের সবার যদি আমাদের দেশে। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাথে আবারও আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি, এবং আপনার সুরের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের ডাক্তারদের প্রতি যদি আমাদের সবার আস্থা ভাজন হয়, এবং আশা করি এই অনুষ্ঠান দেখার পরে আপনাদের সবারই আমাদের ডাক্তারদের প্রতি আস্থা হয়েছে, আস্থা সৃষ্টি হয়েছে, আর বেড়েছে। আচ্ছা দর্শক, আমাদের অনুষ্ঠানের একেবারেই আমরা আরেকটি বিরতিতে চলে যাচ্ছি। বিরতির জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আবার বিরতির পর ফিরে আসবো, এই বৃক্ষবন নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ওকে একটু বলার সুযোগ দেন, ও কিছু স্বাগত জানাচ্ছি আমাদের আজকে হ্যালো ডাক্তার অনুষ্ঠানে। আজকে কিন্তু আমরা অনেক আলোচনা করলাম আমাদের এই বৃক্ষ মানবকে নিয়ে, এই সফল চিকিৎসাকে নিয়ে, সমস্ত কিছু নিয়ে অনেক আলোচনা করলাম। তবে অনুষ্ঠানে কিন্তু একেবারেই আমাদের হাতে বেশি সময় নেই, শেষ প্রান্তে চলে এসেছি। একটু যাবার সময় কিন্তু জানতে চাই যে এই যে দর্শকদের উদ্দেশ্যে বা যারা দূরে প্রত্যন্ত অঞ্চলে অনেক রোগী রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা, কি পরামর্শ থাকবে আপনাদের? আমাদের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাদের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারিতে এই ধরনের অনেক ধরনের জটিল রোগের চিকিৎসা হয়, যেটা সাধারণ রোগ থেকে আরম্ভ করে যে কোনো ট্রমা আক্রান্ত রোগী, ক্যান্সারে আক্রান্ত রোগী, ঠোঁট কাটা, তালু কাটা,
হাত বা পায়ের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, তারপর বান্ডেল, এটা সমস্ত ডিফর্মিটিস। তো সুতরাং আমাদের রোগীদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে সবসময় সময় মতো যদি নিকটস্থ হাসপাতাল বা আমাদের নিকটস্থ ডাক্তারদেরকে দেখিয়ে ওনাদের পরামর্শ অনুযায়ী যদি আমাদের এখানে আসে, তাহলে একটা সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। এটা সরকার সেভাবে চেষ্টা করছে, আমরা ডাক্তারও সেভাবে চেষ্টা করছি। পরস্পর আস্থার ভিত্তিতে যাতে আমাদের দেশের রোগীদেরকে একটা সুচিকিৎসা দেওয়া যেতে পারে, সেটা সম্ভব আমাদের দেশেই। এই আহ্বান রইল দর্শকদের প্রতি। জি জি স্যার, আপনি আমারও বলবেন। কালাম সাহেবের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমাদের অনেক লিমিটেশন আছে। আমাদের যেরকম আমাদের আজকে হাসপাতালে 300 বেডের হাসপাতাল, রোগী আছে 600। তো সুতরাং এই লিমিটেশনের মধ্যে আমরা হয়তো মানে খুব ভালো কমফোর্ট দিতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যে সিনসিয়ারিটি নিয়ে আমরা চেষ্টা করব মানুষের উপকার করতে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে, এবং ভবিষ্যতেও আমাদের যে ইনস্টিটিউট হচ্ছে সেখানে আমরা আরো ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করব, এই আশা ব্যক্ত করছি। এবং সবাইকে অনুরোধ করছি আপনারা আসেন, সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি, সবাই মিলে আমরা আমাদের দেশকে গড়ে তুলি। এবং আমি যেহেতু এই বাজানদার আজকে আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচয় করে দিয়েছে, তা আমি চাই যে বাজানদারের হাতে আমি আমার বাংলাদেশের পতাকাটা বাজানদারের হাতে তুলে জি অবশ্যই। জি আচ্ছা, এবার একটু আমাদের জন্য আরেকটি চমক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের খুব ভালো লাগছে যে বাজানদার তার পুরো পরিবারের সাথে একসাথে রয়েছে। এবার একটু আমি বাজানদারের ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আপনার নামটি বলবেন কি? জি ধন্যবাদ আপা, আমার নাম হালিমা খাতুন। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি আপনার স্বামীকে নিয়ে অনেক কষ্ট করেছিলেন সেই সময়টাতে, এখন আপনার কেমন লাগছে? এখন অনেক ভালো লাগতেছে যে স্বাভাবিক হয়েছে আগের থেকে। আগে যেমন অসুস্থ ছিল, অনেকের অবহেলা পাইছে, এখন আর ভবিষ্যতে পাবে না। এটা ভেবে অনেক ভালো লাগতেছে যে আমি যে কারণে আইছি আমার সেই কারণটা সাফল্য পাইছে। এটার উপর আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক সাধুবাদ যে আপনি এতটা দিন বাজানদারের সাথে ছিলেন, এতটা কষ্ট করেও সুখে দুঃখে সবসময় তার সাথে ছিলেন, তাকে সাথে রেখেছেন। এবার একটু জানতে চাই যে এখন কি আপনাকে ওকে ভাত খাইয়ে দিতে হয় কিনা বাজানদারকে? এখন অপারেশন করলে হাতে ব্যথা থাকে, ব্যথাটা টেনেগুলো নিজে খেতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যে এতদিন বাজানদারকে ভাত খাইয়ে দিয়েছেন, এখন কি বাজানদার আপনাকে ভাত খাইয়ে দেয় কিনা? আমি এটাই চাই যে উনি সুস্থ করলাম, নিজের কাজগুলো নিজেই করুক, এটাই আমার কামনা। যে উনি যাতে সবার মতো নিজের ইচ্ছা মতো নিজে করতে পারে, নিজের হাত দিয়ে নিজে চলাফেরা করতে পারে, যাতে অন্যের উপর নির্ভরশীল না হতে পারে, এটাই আমি চাই। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আপনি বাচ্চা দেখছি, কি মেয়ে দেখছি, ওর বয়স কত? 3.5 বছর। আচ্ছা, এখন বাজানদার আপনার কেমন লাগে যে আপনি বাচ্চাকে পেরে নিতে পারেন, কেমন লাগে? আমার ভালো লাগে যে আমার মেয়েদের 3 বছর বয়স হচ্ছে, আমি একদিন তারে কোলে নিতে পারি না, এখন এই সারাদের চিকিৎসায় সুস্থ হয়ে এখন তারা কোলে নিতে পারছি, অনেক ভালো লাগতেছে, তারা আগে যত্ন করতে পারি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে দেশবাসীর কাছে আপনার কি কিছু বলার কিছু রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। আমার তো প্রথম ডাক্তারদের উপর অভিনন্দন যে ওনারা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে আমার স্বামীকে চিকিৎসা করে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনেক ধন্যবাদ, স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনেক ধন্যবাদ, আবার মিডিয়া ভাই এবং আপাদের প্রতি অনেক ধন্যবাদ যে ওনাদের মাধ্যমে আমরা আজকে এরকম সফলতা পেয়েছি। না তো গত 10 বছর ধরে তো কষ্টটা পাচ্ছে, কোনো ক্রমে সুস্থতা অবলম্বন করতে পারিনি। এনাদের মাধ্যমে আমরা সফলতা হয়েছে, এই কারণে সবার এবং দেশবাসীর দেখতে অনেক ধন্যবাদ। ওনারা আমাদের জন্য দোয়া করেছে, আমাদের সকলের দোয়া আল্লাহ উপরাল্লাহর জন্য আমরা এখন সফলতা পাইছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এতদিন ধরে আরেকটা বিষয় জানতে চাই যে 8 বছর বেশি সময় হয়েছে যে হাসপাতালে রয়েছেন আপনারা, আপনাদের কেমন লাগছে হাসপাতালে থাকতে? এখানে থেকে তো অনেক ভালো লাগতেছে, কারণ আমরা যে সময় পাইকাতে ছিলাম, নিজের বাড়ি ছিলাম, অনেক কষ্ট, অনেক অবহেলা পাচ্ছে, সেদিক থেকে সব দিক থেকে আমরা এখানে কোনো ধরনের কোনো কষ্ট হচ্ছে না, খাবারের কষ্ট হচ্ছে না, না হচ্ছে বোনের কষ্ট, না হচ্ছে কারণ পাশের মানুষদের অবহেলা, সব দিক থেকে আমরা এখানে সুন্দরভাবে সবাই ভালোবাসেন, সাহায্য সহযোগিতা পাচ্ছেন। এবার একটু বাজানদারের কাছে জানতে চাই যে আপনি যে দেশবাসীর কাছে আপনার কি কিছু বলার আছে কিনা? অবশ্যই দেশবাসীর কাছে এটুকু জানাই, সবাই আমার জন্য দোয়া করতেছে,
এবং আমরা সবাই আমার জন্য আবার দোয়া করেন, যাতে আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাতে চাই, এবং আপনারা আমার পাশে দাঁড়ান এবং স্যারেদের জন্য দোয়া করেন যেন তার স্যারেরা এরকম ভালো ভালো এরকম আমার মতন অসহায় রোগীদের জন্য সুস্থ করে তুলতে পারে। এবং আমরা দেশে ভালো চিকিৎসা আছে, আমাদের দেশে চিকিৎসা নেন, বাড়ি যাওয়ার আগে আমাদের দেশে চিকিৎসা করেন। আমাদের দেশে অনেক ভালো স্যার আছে, তারা অনেক চিকিৎসায় আমার যেভাবে সফলতা করছে, এবার আল্লাহ বিশ্বাস আপনারাও এরকম সফলতা হবেন। এবং আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাবো, আপনারা সে দোয়া করেন এবং আমার পাশে এসে দাঁড়ান, সহযোগিতা হাত বাড়াই দেন আমার মেয়েটাকে ডাক্তার বানানোর জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবনদা, অনেক সুন্দর কথা আপনি বললেন। আপনি মেয়েটিকে ডাক্তার বানাতে চান, আমরাও দোয়া করছি যেন আপনি মেয়েটি ডাক্তার হতে পারেন। আবার আপনাকে আমরা অনেক ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি, এতদিন ধরে বাবনদার সাথে থেকেছেন এবং সুন্দরভাবে এখনো আছেন এবং আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। একেবারেই এই অনুষ্ঠানে প্রথম বাংলাদেশে যতগুলো মিডিয়া চ্যানেল রয়েছে তার মধ্যে প্রথম বাজানদারকে নিয়ে আপনারা এসেছেন, অনেক অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি সব পেরিয়ে এসেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে একটা সফল চিকিৎসা করেছেন এবং যে আরো যে আমাদের দূর দূরান্তের যে অসহায় রোগীগুলো রয়েছে এবং বিশেষ করে আগুনে পোড়া রোগীগুলো যারা রয়েছে তাদের জন্য যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবসময়, সেই জন্য আপনাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক বেশি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে, আমাদের দর্শকদেরকে এবং জিটিভি কর্তৃপক্ষকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। দর্শক, এই যে বৃক্ষ মানব আমাদের যে আবুল বাজানদার রয়েছে, তার এই যে সফল চিকিৎসা আমাদের এই চিকিৎসা বিজ্ঞানকে একেবারেই আন্তর্জাতিক মহলে করেছে সমাদৃত এবং আমাদের এই চিকিৎসা বিজ্ঞানকে একেবারে সুউচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছে। এই সাথে সাথে কিন্তু আমাদের দেশের যে প্লাস্টিক সার্জারি যে চিকিৎসা এতটা বিশ্বমানের, সবার কাছে কিন্তু সেটা নজর কেড়েছে। আমাদের এই বৃক্ষ মানব চিরকাল ভালো থাকুক, আজীবন সুস্থ থাকুক এই কামনায়, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের প্লাস্টিক সার্জারি এবং বাংলাদেশের অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সবকিছুই হয়ে উঠুক বিশ্বমানের, এই আশীর্বাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের হ্যালো ডাক্তার। আল্লাহ হাফেজ।